ওয়ালাইকুম সালাম সাদিয়া। দিয়া, কেমন আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। স্যার ভিডিওটা তো ওই দিন দেখতে পাই নাই, পরে দেখছি। মানে আপনি যেভাবে বলছেন ওইভাবে করে পড়ে নোট করছিলাম, ভালো করে বুঝতে পারছি। আগে বুঝতে পারি নাই, অনেকবার পড়ছিলাম, কোশ্চেন পড়ছি, এবার ভালো করে বুঝতে পারছি। হ্যাঁ, তো ভালো করে বুঝতে পারলে তো ভালো, ওইটাই তাও আমার উদ্দেশ্য। হ্যাঁ, ভালো করে বুঝতে পারলে তো ভালো, ওটাই তো আমার উদ্দেশ্য। হুম। আজকে দুইটা কোশ্চেন নিয়ে আলোচনা করব, এবং তোমাদেরকে যে সাজেশন দেওয়ার কথা বলেছিলাম, সাজেশনটা স্যার, এখনো তোমাদেরকে সাজেশন দেওয়ার তৈরি কথা করতে বলেছিলাম। পারিনি। হ্যাঁ, হ্যাঁ। তবে সাজেশন করতে। হ্যাঁ, এই পার্ট থেকে অর্থাৎ এই হ্যাঁ, স্টাডি এই অফ পার্ট পোয়েট্রি থেকে থেকে অর্থাৎ যে এই দুইটা কোশ্চেন ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদেরকে আজকে থেকে দেব। যে দুইটা কোশ্চেন করতে হবে। ও, আচ্ছা, ঠিক আছে। তো আমি একটু আরেকটু সময় ওয়েট করি, দেখি আরো যদি বেশ কয়েকজন জয়েন করে। আমি একটু আমার স্পিকারটা অফ রাখছি। স্যার, রেকর্ডার অন করেছেন? হ্যাঁ, রেকর্ডার অন করেছি, রেকর্ড হচ্ছে। রেকর্ড হচ্ছে। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছি প্রায় 7 জন জয়েন করেছে, সো আমি শুরু করে দেই। আর রেকর্ডিং তো হচ্ছেই, বাকিরা জানতে পারবে পরবর্তীতে। তো দেখো, আজকে আমি সাজেশনটা করতে পারি নাই, কিন্তু দুইটা কোশ্চেন যেটা তোমাদের জন্য এই বছরে গুরুত্বপূর্ণ সেটা বলে দেই। সেটা হচ্ছে, হোয়াট ইজ টাচস্টোন মেথড, হোয়াট আর ইটস মেরিটস অ্যান্ড ডিমেরিটস, বা রাইট এ ক্রিটিক্যাল নোট অন দ্য টাচস্টোন মেথড। এইটা এক কথায় টাচস্টোন মেথড কি এবং এর সুবিধা অসুবিধাগুলো কি কি, এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা তোমাদের জন্য আসতে আসতে পারে, কারণ এখানে যে দুইটা এবার এসেছে তার বাহিরে এই একটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, টাচস্টোন মেথড। এরপরে আরেকটা আছে যে, ডিসকাস ম্যাথিউ আর্নল্ড অ্যাজ এ ক্রিটিক। এই দুইটা প্রশ্ন পড়লেই আমার মনে হয় এখান থেকে তোমরা কমন পেয়ে যাবা। আচ্ছা, এবার আমরা আলোচনা শুরু করি। তোমরা তোমাদের স্পিকারগুলো একটু অফ রাখো, আমি সময় দেব। দেখো, হোয়াট ইজ টাচস্টোন মেথড, এইটা এক কথায় আমি একটু বলে দিই। গতদিনে তোমাদেরকে বলেছিলাম যে এটা দুইটা পার্ট। একটাতে মানে আলোচনা করা হয়েছে একরকম, এবং আরেকটাতে আলোচনা করা হয়েছে এই টাচস্টোন মেথড সম্পর্কে। সো মানে তখনকার যে কবি বা আরো সাহিত্যিক যারা ছিল, রাইটার ছিল, তাদেরকে আলোচনা করা হয়েছে। তো এখানে টাচস্টোন মেথড বলতে তোমরা, আমি টাচস্টোন শব্দটাকে আগে ডিফাইন করি, তাহলে তোমাদের জন্য এটা অনেক ইজি হয়ে যাবে। তোমরা যারা স্বর্ণকারের দোকানে গিয়েছো সোনা চেক করানোর জন্য, হয়তো তোমার কাছে একটা আংটি আছে, আংটিটা কি সোনার কিনা, বা তুমি একটা জিনিস পরে পেয়েছো, কোথাও পড়েছিল, তুমি ওটা কুড়িয়ে পেয়েছো। সো এটা কি স্বর্ণের নাকি ইমিটেশন নাকি অন্য কিছু দিয়ে তৈরি করা। তো এটা যদি কখনো তোমরা স্বর্ণকারের দোকানে নিয়ে যাও, তো স্বর্ণকার কি করবে, ওই আংটিটাকে একটা পাথরের সঙ্গে ঘষে দেখবে, এবং ঘষে দেখার পরে বলবে যে হ্যাঁ এটা সোনা কি সোনা না, গোল্ড কি না এটা সে বলবে। তাহলে স্বর্ণের জন্য ওই যে যে পাথরের সাথে ঘষা হলো সেটাকেই বলা হচ্ছে টাচস্টোন বা পরশ পাথর। অর্থাৎ সেটাতে ঘষেই বলে দিতে পারছে সে যে হ্যাঁ আসলে এই স্বর্ণটা খাঁটি বা ভেজাল কিনা। সো এটা হচ্ছে টাচস্টোন। তাহলে আমরা এরকম একটা মানে লিটারেচারের ক্ষেত্রে এসেও আমরা এই ধরনের একটা টাচস্টোনের কথা জানতে পারছি এই ম্যাথিউ আর্নল্ডের কাছ থেকে। কিভাবে? ম্যাথিউ আর্নল্ড বলছেন যে, যদি সমসাময়িক কোনো নতুন রাইটারের রাইটিংকে রাইটিংটা ভালো কি খারাপ অথবা উপযুক্ত কি না, এইটা যদি বিচার করতে যাওয়া যায়, তাহলে অবশ্যই টাচস্টোন মেথড ফলো করতে হবে। টাচস্টোন তাহলে এখানে কোনটা? টাচস্টোন হলো ওল্ড রাইটার যারা রয়েছে অলরেডি ফেমাস, যেমন মিল্টন, যেমন শেক্সপিয়ার, তারপরে পোপ, চসার, এই যে আরও যারা রয়েছে, এদের রাইটিংগুলোই হচ্ছে টাচস্টোন। অর্থাৎ নতুন যদি কারো রাইটিংকে তুমি জাজ করতে চাও, তাহলে সেই রাইটিং থেকে ওই রাইটিংয়ের লাইনস, তারপরে ওই রাইটিংয়ের এক্সপ্রেশন বা ওইটার বিষয়বস্তু, ভাব, এইগুলো দিয়ে সেম কাইন্ড অফ রাইটিং, বিশেষ করে শেক্সপিয়ারের বা মিল্টনের যদি থেকে থাকে,
তাহলে ওইটার সাথে মিলিয়ে দেখতে হবে, কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করে তখন তুমি বুঝতে পারবা যে আসলে এইটার মান, নতুন রাইটারের যে রাইটিং, সেই রাইটিংয়ের মানটা ওই আগের গ্রেট রাইটারদের রাইটিংয়ের মতো কি না। যদি এটা হয়ে থাকে যে হ্যাঁ স্ট্যান্ডার্ড এটা ঠিক আছে, তখন এই রাইটিংটাও ওকে। সো আমার মনে হয় টাচ স্টোন মেথডটা এখন তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি না বুঝতে পারো আরও একবার, স্বর্ণকারের দোকানে সোনার কোনো কিছু নিয়ে গেলে স্বর্ণকার ওই জিনিসটা, হয়তো সেটা আংটি হতে পারে বা অন্য যা কিছু হোক, একটা পাথরের সাথে ঘষা দেয় এবং সেই পাথরটাই হচ্ছে টাচ স্টোন বা পরশ পাথর। লিটারেচারের ক্ষেত্রে যেটা হচ্ছে ম্যাথিউ আর্নল্ডের এখানে, সেটা হচ্ছে ম্যাথিউ আর্নল্ড বলছেন যে নতুন কারো কোনো রাইটিং যদি তুমি জাজ করতে চাও, তাহলে ওল্ড যে রাইটাররা আছে, যাদের গ্রেট গ্রেট রাইটিং আছে, তাদের রাইটিংয়ের সাথে এই নতুন রাইটারদের রাইটিংগুলোর লাইন্স, তারপর এক্সপ্রেশন, সাবজেক্ট, ভার্ব, মানে ভাব যেটা, এইগুলোকে মিলাতে হবে। মেলালে যদি মনে হয় যে হ্যাঁ ওই রাইটারদের সমকক্ষ বা ওইটার সাথে মিলছে বা কোয়ালিটি ঠিক আছে, তখন সেটা হচ্ছে নতুন রাইটারদের যে রাইটিংগুলো, এগুলো ওকে আছে। আচ্ছা, টাচ স্টোন মেথডটা তোমরা বুঝতে পারলে কিনা একটু আমাকে বোঝাও তো, একটু আমাকে বলো দু একজন। স্যার বুঝেছি স্যার। আচ্ছা, মেয়েদের মধ্যে থেকে কেউ একজন বলো। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, টাচিস্টোন মেথড হলো এমন একটা মেথড যেটাতে কোনো কবির ভালো দিক বা খারাপ দিক সেটা নির্ণয় করা যায় পূর্বের যারা বিখ্যাত কবি ছিল তাদের সাথে তুলনা করে, হ্যাঁ হ্যাঁ বা এটাই, রাইটার ছিল তাদের সাথে তুলনা করে। হ্যাঁ এক্স্যাক্টলি এটাই। ঠিক আছে, এবার তাহলে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করি। টাচ স্টোন শব্দটার অর্থটা আমরা জেনেছি, এবার আমরা এটার বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, ম্যাথিউ আর্নল্ড তিনি বলছেন যে যদি আমরা কোনো নতুন রাইটিংকে এস্টিমেট করতে চাই, তাহলে এখানে আর কি এই রাইটিংয়ের ভেতরে তিনি তিন ধরনের এস্টিমেটের কথা বলছেন। একটা হচ্ছে হিস্টোরিক্যাল এস্টিমেট, একটা হচ্ছে পার্সোনাল এস্টিমেট, এবং আরেকটা হচ্ছে রিয়েল এস্টিমেট। সো তিনি প্রথম দুইটা অর্থাৎ পার্সোনাল এবং হিস্টোরিক্যাল যে এস্টিমেটগুলো, সেগুলোকে তিনি কনসিডার করছেন যে এটা এটা আসলে ঠিক না, এগুলো পরিপূর্ণভাবে আমাদেরকে রিয়েল রেজাল্ট দিতে পারে না এবং এগুলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট। এবং এটা দিয়ে যদি আমরা কাউকে জাজ করি, তাহলে এটা হচ্ছে লিমিটেড জাজ হবে, অর্থাৎ ভালোভাবে জাজ হবে না পোয়েটিক্যাল ওয়ার্কসের ক্ষেত্রে। এবং তার তার মতে যদি আমরা সত্যিকারের যদি রিয়েল এস্টিমেট পেতে চাই বা করতে চাই, তাহলে আমাদেরকে টাচ স্টোন মেথড ফলো করতে হবে। এবং তিনি বলছেন যে এই টাচ স্টোন মেথডকে তিনি সহজ করার জন্য তিনি বলছেন যে এটা মূলত কম্পারেটিভ মেথড, অর্থাৎ অন্য গ্রেট রাইটারদের রাইটিংয়ের সাথে কম্পেয়ার করা, এটা তিনি বলছেন। তো আর্নল্ড আরও যে কথাটা বলছেন যে it is much better simply to have recourse to concrete example, to take specimens of poetry of the high and very highest quality and to say the characters। আচ্ছা, এখানে বিশাল বড় একটা ইয়ে দেওয়া আছে। তো এখান থেকে আমরা যদি একটু সরে আসি, তাহলে সরে আসলে যেটা হবে যে তিনি যেটা বলছেন যে পার্সোনাল এস্টিমেটের ক্ষেত্রে যদি আমরা যাই, যে পার্সোনাল এস্টিমেটে যেটা হয় যে কোনো একটা রাইটারকে তুমি যখন তার রাইটিং পড়ছো, পড়ে যেটা হচ্ছে যে এর রাইটিংটা তোমার ভালো লাগলো না, মানে অ্যাজ এ ক্রিটিক যখন তুমি চিন্তা করছো রাইটিংটা তোমার ভালো লাগলো না, এবং তুমি ভালো না লাগা থেকেই বা তোমার রাইটিংটা দুর্বোধ্য হলো বা তুমি বুঝতে পারলে না, তখন তুমি ভালো না লাগা থেকে একটা এস্টিমেট করে বসলে যে কি এটা ভালো না, এই রাইটিংটা ভালো না, এই রাইটিংয়ের ভিতরে এইটা আছে ওটা আছে, এরকম খাত আছে, এরকমটা তুমি বললে। সো এই যে পার্সোনাল এস্টিমেট দিয়ে তুমি ডিসকাস করলে বা আলোচনা করলে, এটা তখন কিন্তু তোমাকে রিয়েল রেজাল্ট যেটা সেটা দিল না। এরপর হিস্টোরিক্যাল যে এস্টিমেট, সেটা যদি আবার আমরা একটু আলোচনা করি, তাহলে যেটা আসে যে কোনো একটা রাইটিং কোন যুগের রাইটার সে, বা তার রাইটিংয়ের ব্যাকগ্রাউন্ড কি, এইগুলো যদি তুমি সার্চ করে কোনো একটা রাইটারকে এস্টিমেট করতে চাও বা তাকে যদি মূল্যায়িত করতে চাও, তখন যেটা হবে যে এটাও মিলবে না। যেমন চসারের যুগে চসারের ব্যাকগ্রাউন্ড বা চসারের ওই যুগটা যদি তুমি চিন্তা করো, তাহলে ওই যুগ অত ভালো ছিল না। কিন্তু সেই যুগের ভেতরে তুমি যদি চসারকে চিন্তা করো হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে,
তাহলে তাকে রিয়েলি এস্টিমেট তুমি করতে পারবে না, মূল্যায়িত করতে পারবে না। কিন্তু যদি চসারের পোয়েটিক্যাল ওয়ার্ককে তুমি যদি চিন্তায় নিয়ে আসো বা তুমি যদি সেটা দিয়ে চিন্তা করো, তাহলে তুমি তাকে রিয়েলি মূল্যায়ন করতে পারবা। আচ্ছা, এবার আসলে হচ্ছে রিয়েল এস্টিমেট। রিয়েল এস্টিমেটটা কি? রিয়েল এস্টিমেটটা একই কথা, ঘুরিয়ে ফিরিয়ে আসলে একই কথা বলছে সব জায়গাতেই। সেটা হচ্ছে যে ওই পুরাতন যে রাইটারগুলো রয়েছে তাদের গ্রেট রাইটিংয়ের সাথে নতুন রাইটারের রাইটিংটার কম্পেয়ার করা। সো এই দিক থেকে বলা হচ্ছে যে টাচ স্টোন, এটাকে বলা হচ্ছে টাচ স্টোন মেথড। এবং টাচ স্টোন মেথডের ক্ষেত্রে তিনি বলছেন যে নতুন রাইটারদের লাইন্স, তারপরে এক্সপ্রেশনস, এগুলো গ্রেট মাস্টার যারা রয়েছে রাইটার, তাদের রাইটিংয়ের সাথে আলোচনা করতে হবে, কম্পেয়ার করতে হবে। এবং অ্যাকর্ডিং টু আর্নল্ড, এই লাইন্স এক্সপ্রেশনস অফ দ্য গ্রেট মাস্টার্স উইল বি অ্যাপ্লাইড অ্যাজ এ টাচ স্টোন। এই অন্যান্য রাইটারদের পোয়েট্রিকে যদি আমরা জাজ করতে চাই, তাহলে এইটাকেই টাচ স্টোন হিসেবে ব্যবহার করতে হবে। এবং এই যে অ্যাপ্রোচটা, দ্য অ্যাপ্রোচ টু লাইফ অফ হুইচ পোয়েট্রি ইজ দ্য ইন্টারপ্রিটেশন। আচ্ছা, এবং এইখানে আরেকটা জিনিস, যে বিষয়টা তিনি চিন্তা করছেন, যে পোয়েট্রি যে ক্রিটিসিজম অফ লাইফ, সেইটা এই টাচ স্টোনের মাধ্যমেই আমরা, টাচ স্টোন মেথডের মাধ্যমে আমরা জাজ করতে পারবো। অর্থাৎ ওল্ড বা মাস্টার যে রাইটার যারা রয়েছে বা পোয়েট যারা রয়েছে, বিশেষ করে মিল্টন, তারপরে শেক্সপিয়ার, আরও চসার, এদের রাইটিংগুলো সব জীবন ঘনিষ্ঠ। এগুলো একেবারে যেন রিয়েল লাইফকে ফুটিয়ে তুলেছে, বা রিয়েল লাইফের ইনসিডেন্ট ইভেন্ট এগুলোকে যেন ফুটিয়ে তুলেছে। সো তোমরা মানে যখন অ্যাজ এ ক্রিটিক কেউ যখন কোনো একটা রাইটিংকে চিন্তা করতে যাবে বা বিচার করতে যাবে, বা কোনো একটা নিউ রাইটারের রাইটিংকে বিচার করতে যাবে, তাহলে তখন ওই পুরাতন যে রাইটাররা রয়েছে তাদের রাইটিংয়ের ক্রিটিসিজম অফ লাইফ এর যে ধ্যানটা বা চিন্তাটা আছে, সেইটার সঙ্গে নতুন রাইটারদের এই জিনিসটা আছে কিনা, ক্রিটিসিজম অফ লাইফ বা তাদের রাইটিংয়ের ভেতরে জীবন ঘনিষ্ঠ তথ্য বা আলোচনা আছে কিনা, সেটাকেও মিলিয়ে দেখতে হবে। সো এইটাই হচ্ছে মূলত এখানকার মেইন কথা। এবং এইখানে তিনি টাচ স্টোন মেথডের যে মাস্টারগুলি যাদেরকে বলছেন, তিনি বলছেন যে এখানে হোমারকে বলছেন, তারপর তিনি শেক্সপিয়ারকে বলছেন, মিল্টনকে বলছেন, তারপরে ডান্তে রয়েছে, তাদেরকে তিনি বলছেন যে এরাই হচ্ছে, তারপরে চসার, এরাই হচ্ছে মূলত টাচ স্টোন, এদের রাইটিংগুলোই হচ্ছে টাচ স্টোন, এটা তিনি বলছেন। আচ্ছা, সো এর ভেতরে কোনো কোশ্চেন থাকলে বলো। টাচ স্টোন মেথডের আমি যে আলোচনা করলাম, এইটুকুই মূলত এই বড় কোশ্চেনের সামারি আর কি। হ্যাঁ, আমাদেরকে স্লাইড দিয়ে দিলে ভালো হতো না? স্লাইড বলতে কি ওই এটা মানে একটা, ও স্লাইড বলতে তোমরা কি স্ক্রিন শেয়ারের কথা স্লাইড, বলছো? জি স্যার, যেখান আচ্ছা থেকে আপনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন ওইটা যদি আমরা বই পেতাম। আচ্ছা, আমি তো এটা আমি হাতে একটা এমনি ছোট্ট পয়েন্ট আউট করে নিয়েছি এবং সেখান থেকে বোঝাচ্ছি। এটা আমি নেট টেট বা বিভিন্ন বই টই থেকে একটু একটু করে ইনফরমেশন নিয়ে আমি বলে যাচ্ছি, জাস্ট পয়েন্ট। যেমন আলোচনা করছি টাচ স্টোন মেথড কি, মানে হোয়াট ইজ টাচ স্টোন মেথড, তারপরে হোয়াট ইজ এস্টিমেট, হোয়াট আর দ্য 3 স্টেপ অফ এস্টিমেট, এইভাবে আমি জাস্ট লিখে নিয়েছি। তো এটা দেখে তোমরা বুঝতে পারবে না। তোমরা এটাতে, এটা বোঝার জন্য তোমরা ইয়া করতে পারো, তোমরা সেট সাজেশনের যে নোট আছে সেটা পড়তে পারো। আমি সেখান থেকেও কিছুটা ইনফরমেশন নিয়েছি। আমি ফ্রেন্ডস গাইড যেটা, ওইখান থেকেও কিছু ইনফরমেশন নিয়েছি, আবার নেট থেকেও কিছু নিয়েছি। আর গতদিনে কি আমি কোনো তোমাদের, স্যার, ওই নোটটা আমাদেরকে শেয়ার করা যাবে না? আচ্ছা দাঁড়াও, আমি ওয়েট করো, আমি একটু দেখি। স্যার, এই কোয়েশ্চেনটার সাথে যে কোটেশনটা দেব ওই কোটেশনগুলো একটু বলে দিলে ভালো হতো। আচ্ছা জি স্যার। ওয়েট, আমি তোমাদেরকে একটা বই থেকে আমি ছবি তুলে দিচ্ছি, একটু ওয়েট করো। স্যার, এখানে বলা হচ্ছে যে হোয়াট ওয়াজ দ্য অকেশন অফ রাইটিং দিস ক্রিটিক্যাল এসে। এখানে বলা হচ্ছে, অ্যানসারে বলা হচ্ছে অন দ্য রিকোয়েস্ট অফ টিএইচ অড, WARD অড। এখানে টিএইচ এর পূর্ণরূপটা কি? এই ম্যাথু আর্নল্ডের এই রাইটিং এর ভেতরেই
জি স্যার, দ্য স্টাডি অফ পোয়েট্রি। কি বলছে এটা আরেকবার বলো তো, আমি মনোযোগ ছিল না। What was, what was the occasion হুম of writing this critical essay? হুম এর অ্যান্সার দেওয়া হয়েছে সেকশনে অন দ্য রিকোয়েস্ট অফ টি.এইচ. ওয়ার্ড, দ্য পাবলিশার অফ আচ্ছা, ইংলিশ পোয়েট টিএইচ ওয়ার্ড অ্যান্ড হচ্ছে এটা, অ্যান্থোলজি। টিএইচ ওয়ার্ড হচ্ছে জি এটা একটা রাইটারের নাম। হুম, টিএইচ মানে কি এটা খুঁজে দেখতে জি হবে। স্যার। THWARD, টিএইচ ওয়ার্ড হচ্ছে একটা রাইটারের নাম। সে রাইটার একটা রাইটিং লিখেছিল, সেইটার জন্য ইন্ট্রোডাকশন লিখেছিলেন হচ্ছে এই ম্যাথু আর্নল্ড, এবং সেই ইন্ট্রোডাকশনটাই হচ্ছে এই ক্রিটিসিজমটা। স্যার অ্যান্থোলজিটা ওই একই, ইন্ট্রোডাকশন এবং কি অ্যান্থোলজি। বিজ্ঞান? অ্যানথ্রোপোলজি মানে নিয়ে বিজ্ঞান। Thomas Humphrey Ward. TH means Thomas Humphrey Ward. থমাস Humphrey, HUMPRY, Humphrey. একটা শব্দ হচ্ছে আরেকবার। দেখো আমি পোস্ট করে দিয়েছি। আচ্ছা, আর ওইটার নাম শোনা জানতে যায় চাও? না। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে, তোমরা তো স্ক্রিন দেখতে পাচ্ছ তাই না? আচ্ছা, জি আমি স্যার। তোমাদেরকে সার্চ করে দেখা দিই। TH ওয়ার্ড, তাই তো? জি স্যার। আচ্ছা, এই যে এইখানে তার নাম হচ্ছে থমাস হাম কি নাম দেখো, এই যে দেখতে পাচ্ছ? তুমি এবার উচ্চারণ করে নাও। হ্যাঁ স্যার, হামফ্রি থমাস ওয়ার্ড, হামফ্রি ওয়ার্ড। থমাস হামফ্রি ওয়ার্ড। জি স্যার। দেখা যাচ্ছে তাই না? হামফ্রি ওয়ার্ড। হ্যাঁ, এভাবে জি স্যার। সার্চ করে দেখতে হয়। থ্যাংক ইউ এভাবে স্যার। সার্চ করলে তোমরা পেয়ে যাবা যে কোনো জিনিস। আচ্ছা, এবার দেখো আমি গ্রুপে দিয়ে দিয়েছি তোমাদের এইটা। আমি যে ডিটেইল আলোচনাটা করলাম, এগুলো সবগুলো এই 2-3 দিন যে আলোচনা করেছি সবগুলোই তোমরা এখান থেকে বুঝতে পারবে। আচ্ছা, এবার আমরা এই যে কি বলে এটা, ম্যাথু আর্নল্ড যে একজন ক্রিটিক, কেমন ক্রিটিক ছিল সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি। সমালোচক হিসেবে তিনি কেমন ছিলেন? আচ্ছা, এটাও খুব বেশি আলোচনা হবে না, কারণ তোমরা বইতে হয়তো বা ডিটেল পাবে, এবং সেই আলোচনার একটা সামারি। ম্যাথিউ আর্নল্ড তিনি ছিলেন হচ্ছে ভিক্টোরিয়ান যে ক্রিটিক এবং পোয়েট তাদের মধ্যে অন্যতম একজন, এবং তিনি মূলত একজন পোয়েট, কিন্তু পরবর্তীতে তিনি ক্রিটিক হয়ে গেছেন। এবং আমরা ক্রিটিক হিসাবেই সে বেশি বিখ্যাত, বিশেষ করে তার এই টাচ স্টোন মেথডের জন্য। টাচ স্টোন যে টার্মটা তিনি ইউজ করেছেন, এটার জন্য তিনি খুব বেশি বিখ্যাত। তার রাইটিং, তার যে ক্রিটিক হিসাবে তার ভেতরে একটা মিক্সচার ছিল অফ স্ট্রেংথ এবং উইকনেস, শক্তিও ছিল রাইটিং হিসেবে, তার যুক্তিগুলোও ছিল পাওয়ারফুল, এবং একই সঙ্গে তার ভেতরে অনেক দুর্বলতাও ছিল, এবং তার রাইটিংয়ের মেরিটস ডিমেরিটস দুটাই ছিল। অনেকেই তার প্রশংসাও করেছেন, আবার অনেকেই তাকে তার যে মেরিট, সে মেরিট মানে ক্রিটিক হিসেবে তার যে মেরিট সেটাকে কন্ডেমও করেছেন বা দোষারোপ করেছেন। টি.এস. ইলিয়ট তো তাকে একেবারে ধুয়ে দিয়েছেন। টি.এস. ইলিয়ট ইনি বলেছেন তাকে একজন অ্যাডভার্টাইজার, তাকে বলেছেন যে একজন সেলসম্যান, প্রোপাগান্ডিস্ট তিনি বলেছেন, এবং তিনি বলেছেন যে সে তো ক্রিটিক না, বরং তিনি ম্যাথিউ আর্নল্ড হচ্ছে একজন প্রোপাগান্ডিস্ট, ক্লেভার অ্যাডভার্টাইজার বা সেলসম্যান। এবং তার কাছে হিজ ফ্লাইট আর শর্ট ফ্লাইটস অর সার্কুলার ফ্লাইটস, মানে তিনি যেই কাজটা করতে চেয়েছেন বা ক্রিটিক হিসেবে যে প্রচার করতে চেয়েছেন, এটা মূলত একটা বিজ্ঞাপন ছাড়া আর কিছুই না তার কাছে, এবং এটা খুব ছোট একটা মানে পদক্ষেপ ছিল তার। এবং অন্যান্য আরও ক্রিটিক ওই সময়ের যারা ছিল, যারা মানে ক্রিটিসিজম তৈরি করতো বা ক্রিটিসাইজ করতো, তারাও এই ম্যাথিউ আর্নল্ডকে ওইভাবে পছন্দ করেননি বা মেনে নেয়নি। আচ্ছা, সো কিছু কিছু আবার ক্রিটিক তার যে
রাইটিং, সেই রাইটিংকে বলেছেন যে এটা মূলত এই অ্যারিস্টটলের যে রাইটিংটা রয়েছে পোয়েটিক্স, সেইটারই যেন একটা শ্যাডো। এবং অ্যারিস্টটল যেমন আহ, গ্রিসের যে ক্লাসিক যেগুলো, সেই রাইটিংগুলোর মাধ্যমে তৎকালীন যে রাইটিংগুলো সেইগুলোকে বিচার করেছেন, ঠিক অ্যারিস্টটলের ওই কাজটাই যেন এইখানে এই ম্যাথিউ আর্নল্ড করে দেখিয়েছেন। এবং তিনি এখানে একটা টার্ম ইউজ করেছেন এই ক্রিটিককে, অর্থাৎ ম্যাথিউ আর্নল্ডকে একটা অ্যাবস্ট্রাক্ট ল গিভার এখানে এখানে বলছেন। তিনি এখানে যে ফাংশন অফ পোয়েট্রি বা ফাংশন অফ ক্রিটিসিজম যে জিনিসগুলো তিনি এখানে উপস্থাপন করেছেন, এটা যেন অ্যারিস্টটলেরই একটা হচ্ছে কথার যেন শ্যাডো তিনি এখানে জাস্ট উপস্থাপন করেছেন। এবং তিনি ওই রকমের এই রাইটিংয়ের মাধ্যমে তিনি যে ক্রিটিক হিসেবে যে আবির্ভূত হয়েছেন, এটা আসলে ওই রকমের ক্রিটিক তিনি হতে পারেননি, এটা আসলে বলা হচ্ছে। অ্যারিস্টটল মূলত যেটা দিয়েছে সেটা হচ্ছে মানে আমাদেরকে নিয়ম কানুন কিছু, যেটা দিয়ে একটা কবিতা কেমন হতে পারে বা একটা কবিতার গঠন কি, এইগুলোর ব্যাপারে তিনি জাস্ট নিয়ম কানুন দিয়েছেন অ্যারিস্টটল। অন্যদিকে আর্নল্ড আমাদেরকে দিয়েছেন হচ্ছে এই নিয়ম কানুনগুলোর মাধ্যমে, এই প্রিন্সিপালগুলোর মাধ্যমে পোয়েট্রি কিভাবে মানে বেস্ট পোয়েট্রিগুলোকে কিভাবে আমরা সিলেক্ট করতে পারি বা চিনতে পারি বা জাজ করতে পারি, সেটা আমাদেরকে জাস্ট দিয়েছেন। মানে এক কথায় অ্যারিস্টটল দিয়েছেন নিয়ম কানুনগুলো বা চেনার উপায়গুলো, এবং ম্যাথিউ আর্নল্ড ওইগুলোকে কিভাবে সিলেক্ট করতে হবে, কিভাবে চিনতে হবে, কোন মেথড ইউজ করতে হবে, সেটা সে বলেছে। বলো কত প্রশ্ন না? অ্যান্থোলজি কি তুমি আচ্ছা, বলো? শুনতে পাচ্ছ? অ্যান্থোলজি, এখন শুনতে পাচ্ছ? ও জি স্যার। আচ্ছা, কিছু একটা খুঁজছো তোমরা, কি খুঁজছো? স্যার ডিপ নিয়ে একটু আলোচনা করছিলাম। ও আচ্ছা, স্যার রেকর্ডার অন আছে? হ্যাঁ রেকর্ডার অন আছে। আমি আমি অল্প সময়ের জন্য মনে হয় কানেকশন থেকে বের হয়ে গিয়েছিলাম। জি স্যার। আচ্ছা, রেকর্ডার অন আছে। আচ্ছা, অ্যাকর্ডিং টু জর্জ ওয়াটসন বলেছেন যে আর্নল্ড সে মূলত আর্নল্ড সেভড ক্রিটিসিজম ফ্রম দ্য ডিসঅর্গানাইজেশন, অর্থাৎ অর্গানাইজেশন থেকে এই ক্রিটিসিজমকে আর্নল্ড সেভ করেছেন। এবং তিনি মূলত এখানে ক্রিটিক্যাল জাজমেন্টের যে বিষয়টা, সেই বিষয়টাকে তিনি উপস্থাপন করেছেন আর্নল্ড। এবং তিনি বলছেন যে হি রেইজড ক্রিটিসিজম টু এ মাস হায়ার লেভেল। মানে জর্জ ওয়াটসন তিনি আর্নল্ডের একজন পজিটিভ ক্রিটিক, এবং তিনি বলেছেন যে এই ম্যাথিউ আর্নল্ড তিনি এই ক্রিটিসিজমটাকে একটা নতুন একটা উচ্চতায় নিয়ে গেছেন। এরপরে আরও যে বিষয় সেটা হচ্ছে যে ম্যাথিউ আর্নল্ডকে ক্রিটিক হিসেবে মানতে নারাজ এরকম কিছু লোকও আছে, এবং তারা বেশ ভালো কিছু জিনিস চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে তার কিছু লিমিটেশন আছে, তার কিছু শর্টকামিং আছে। সো প্রথমে যে শর্টকামিংটার কথা বলা হচ্ছে, ফার্স্ট হি লেইজ ডাউন দ্য টেস্ট অফ টোটাল ইমপ্রেশন ফর জাজমেন্ট। মানে একটা হচ্ছে যেটা যে এখানে বলছেন ম্যাথিউ আর্নল্ড যে পার্সোনাল এস্টিমেট অথবা হিস্টোরিক্যাল এস্টিমেট যেটা, সেটা করা যাবে না, এক কথা। ঠিক তার পরেক্ষণেই তিনি আবার বলছেন যে কোনো একটা রাইটারকে ক্রিটিসাইজ করতে হলে ওল্ড রাইটারদের যে রাইটিং বা ওল্ড রাইটারদের যে মানে রাইটিং মানেই তো হিস্ট্রি, সো হিস্ট্রির সাথে আবার তিনি মেলাতে বলছেন টাচিস্টন মেথড ইউজ করে। সো একই সঙ্গে তিনি বলছেন যে হিস্টোরিক্যাল যে এস্টিমেট সেটা করা যাবে না, আবার একই সঙ্গে তিনি বলছেন যে তার টাচিস্টন মেথড ইউজ করতে হবে। টাচিস্টন মেথড বলতে টাচিস্টন এখানে কোনটা, ওল্ড রাইটারদের বা যাদের হিস্ট্রি ভালো যেসব রাইটারদের, তাদের রাইটিংয়ের সঙ্গে কম্পেয়ার করতে বলছেন। সো এইটা একটা তার নেগেটিভ কোয়ালিটি। এরপরেও আর্নল্ড ক্রিটিসিজম ইজ দ্য রেজাল্ট অফ প্রোফাউন্ড স্টাডি, অনেকেই বলছেন, বিশেষ করে ক্লাসিকদের স্টাডি, অর্থাৎ ক্লাসিক রাইটার বিশেষ করে অ্যারিস্টটল বা ওই সময়ের আরও যে রাইটারগুলো রয়েছে সেইগুলোর একটা প্রোফাউন্ড
একটা রাইটিং হচ্ছে এই স্টাডি অফ পোয়েট্রি, এবং স্টাডি অফ পোয়েট্রিটা লিখতে গিয়ে তিনি অ্যারিস্টটলের যে রাইটিং, বিশেষ করে পোয়েটিক্সের ভেতরে যেমন অ্যাকশন, তারপরে হাই সিরিয়াসনেস, এইগুলো যেমন আলোচনা করেছেন অ্যারিস্টটল, এই রাইটিংয়ের ভেতরেও তিনি মূলত এই ম্যাথু আর্নল্ড মূলত গ্র্যান্ড স্টাইল, তারপরে সাবলাইম অফ লঞ্জেনিয়াস, এই যে কথাগুলো তিনি ইউজ করেছেন, এইগুলো মূলত ওই অ্যারিস্টটলকেই তিনি উপস্থাপন করেছেন, অ্যারিস্টটলের যে কথাবার্তা সেগুলো উপস্থাপন করেছেন। আচ্ছা, সো এই হচ্ছে মূলত এই ইয়ের যে ম্যাথু আর্নল্ড অ্যাজ এ ক্রিটিক হিসেবে আলোচনা। এটা হচ্ছে আমি মেইন যে বড় কোশ্চেন সেটার ভেতর থেকে 2-3টা পয়েন্ট আমি জাস্ট বের করে আমি আলোচনা করলাম। তোমরা যখন লিখতে যাবে এই কথাগুলোকে হয়তো এক্সপান্ড করতে হবে, ইলাস্ট্রেট করতে হবে। আচ্ছা, এবার বলো, কোনো গল্প কথা বা কিছু থাকলে বলো, বা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে বলো। স্যার যেগুলো পোস্ট করছেন এটা কি সিরিয়াল অনুযায়ী আলোচনা নাকি? এই জন্যই বললাম যে বুঝতে পারবা না এগুলো, এগুলো আগের বই থেকে, আগের যে ক্লাসটা, গত দিনের যে ক্লাসটা ছিল ওইখানে তোমরা বুঝতে পারবা। ওইখানে কিন্তু একটা সিরিয়াল অনুযায়ী আমি আলোচনা করেছিলাম এখান থেকেই। আর আজকের এইগুলো আমি স্যার আলোচনা করছি। কোনটা হুম, মেন পয়েন্টস অফ দা এসে? কতদিন কোন আলোচনাটা ছিল? গতদিন ছিল মেন পয়েন্টস অফ দা এসে। হ্যাঁ, এখান থেকেও কিছু আলোচনা ছিল, দেখো আমি দাগ দিয়ে দিয়ে রেখেছি। আবার ওই যে পার্ট 1 পার্ট বি, এটাও আছে। তোমরা গতদিনের ভিডিওটা দেখো, গতদিনের ভিডিওটা দেখলে আবার এই টেক্সটটা মেলালে তখন তোমরা বুঝতে পারবে। আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে সেট সাজেশন বা অন্যান্য সাজেশন, সেগুলো তো অনেক আছে, আমাদের করতে হবে 13, 14, 15টা সর্বোচ্চ আমরা পড়বো, এই ধরনের সাজেশন করতে হবে। তো এখানে তোমাদের সম্ভবত 4টা রাইটিং পড়তে হবে। সো এই 4টা রাইটিং থেকে আমরা হয়তো 10টা 12টা বা ম্যাক্সিমাম 12টা কোশ্চেন পড়ব, এবং আশাবাদী যে 12টার ভেতরে কমন পড়ে যাবে। যদিও আমি এর আগে 4th ইয়ারে সাজেশন দেইনি, 3rd ইয়ার পর্যন্ত সাজেশন দিতাম। আমার ধারণা ছিল যে হয়তো 4th ইয়ারে সাজেশনগুলো দরকার হবে না, বা তোমরা হয়তো বা ওইটা ওইভাবে মানে কালেক্ট করবে না, কিন্তু পরে দেখছি যে না, তোমাদের চাহিদা আছে 4th ইয়ারের সাজেশনের। তো এবার আমি করব এবং এই গ্রুপে সবগুলোই পোস্ট করব। ভাবছি নেক্সট যে শুক্রবার আছে, নেক্সট শুক্রবারে আমি সাজেশনটা আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমি দিয়ে তোমাদের কাছে এখানে লিঙ্কটা দিয়ে দেবো। জি স্যার। স্যার আসলে ভালো করে পড়া হয়নি তো। এই স্টাডি অফ পোয়েট্রিতে ইলিউশনের ব্যবহার আছে এমন কোন কোশ্চেন আছে? ইলিউশন? জি স্যার। না, আমার জানা নাই, আমার জানা নাই। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখান থেকে এই 2টার বাইরে তোমাদের পড়ার দরকার নাই তো। এখান থেকে 4টা কোশ্চেন ইম্পর্টেন্ট, তার ভিতরে 2টা কোশ্চেন অলরেডি কমন পড়ে গেছে। এবার পরীক্ষা চলে আসছে, তোমাদেরকে দেখাই। তোমাদের এই গ্রুপে কোশ্চেন, এই যে এইটা থেকে যদি আমরা এখানে যাই, এই যে একটা দেখো, ফাংশন অফ পোয়েট্রি, ম্যাথু আর্নল্ডের ফাংশন অফ পোয়েট্রি এবার কমন পড়ে গেছে। এরপরে আরেকটা দেখো, ম্যাথু আর্নল্ডের পোয়েট্রি ইজ এ ক্রিটিসিজম অফ লাইফ। এই 2টা টার্ম নিয়ে এই 2টা কোশ্চেন, এই 2টা কমন পড়ে গেছে। বাকি যে একটা আছে সেটা হচ্ছে টাসিস্টন মেথড। টাসিস্টন মেথড তোমাদের জন্য মনে করো তোমাদের এটা আসবেই। আর একটা যেটা, সেটা হচ্ছে অ্যাজ এ ক্রিটিক হিসেবে আসতে পারে বা অন্য কোনোভাবে আসতে পারে। তবে টাসিস্টন মেথড এবং অ্যাজ এ ক্রিটিক, এই 2টা যদি পড়ো তাহলে তোমার যেটাই আসুক না কেন তোমরা ঘুরিয়ে ফিরিয়ে লিখতে পারবে। আচ্ছা, আর এটা ব্রিফ কোশ্চেন না, এজন্য বললাম। হ্যাঁ, এই যে ব্রিফ কোশ্চেনগুলো পড়ার জন্য বেস্ট মেথড যেটা, সেটা হচ্ছে যে এর আগের পরীক্ষাগুলোতে যা আসছে সেটা পড়াই হচ্ছে সবচেয়ে ভালো, এবং এর বাহিরে ইম্পর্টেন্ট যেগুলো বেছে বেছে পড়তে হবে। আর কখনোই দেখবা, তুমি যদি এর আগের কোশ্চেনগুলো চেক করে থাকো তাহলে দেখবা কখনোই কবির জন্মসাল আসে না, কখনোই কবির বাবার নাম দাদার নাম আসে না। এগুলো কিন্তু ওই তোমাদের বিভিন্ন নোট গাইডে এগুলোও দেওয়া থাকে, যাতে করে নোট গাইডটা একটু বড় হয়। সেজন্য ছোট নোট হলে তো 100 টাকা দিয়ে কিনবা না কেউ।
ধরো তোমার 20টা বা 15টা নোট ব্রড কোশ্চেন, তারপরে 50টা শর্ট কোশ্চেন, এরপরে 200টা ব্রিফ কোশ্চেন দিল, তাহলে কেউ কিনবা ওইটা? 100 টাকা দিয়ে কিনবা না। তো যার জন্য এটাতে বিভিন্ন রকমের জিনিস দিয়ে দিয়ে একেবারে বইগুলোকে ভরানো থাকে, যাতে করে দেখে মনে হয় যে হ্যাঁ এটা 100 টাকা দাম। সো এই জন্য সব কিছু পড়া যাবে না, একটু বেছে বেছে পড়তে হবে। তুমি আহ, যদি বেছে বেছে না পড়ো তাহলে রেজাল্ট করতে অনেক কঠিন হয়ে যাবে। অনেক কিছু পড়েছো কিন্তু দেখবা যে গিয়ে কমন পড়েনি। স্যার শর্ট কোশ্চেন পড়বো স্টেট সাজেশন থেকে? হ্যাঁ, পড়তে পারো। শর্ট কোশ্চেন টোটাল আছে 6টা আর এক্সট্রা দেওয়া 3টা, মোট 9টা আছে। দ্য স্টাডি অফ পোয়েট্রি। হ্যাঁ, এটা এটা পড়তে পারো, তবে ওই যে তুমি তোমার স্পিকারটা একটু অফ করো, বলে অফ করো। আচ্ছা, ওই যে তোমাদেরকে যেই আজকে যে ছবিগুলো দিলাম, পিক তুলে দিলাম, বা গতদিনে যে ক্লাসটা নিয়েছি, এটা যদি তোমরা মিলিয়ে পড়ো তাহলে দেখবে যে তোমরা যেই শর্ট কোশ্চেনই তোমরা চিন্তা করছো বা তোমাদের পরীক্ষার বা সাজেশনে দেওয়া আছে, এগুলো তোমরা লিখতে পারছো। কিন্তু একটা শর্ত তোমাদেরকে মেনটেন করতে হবে, সেটা হচ্ছে যে অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং এর এবিলিটিটা থাকতে হবে। এখন তো 4th ইয়ার, সো ফ্রি হ্যান্ড রাইটিং এর এবিলিটি আছে এটা আমি ধরে নিচ্ছি। সো যদি মেইন কথাটা জানা থাকে একটা রাইটিং এর, তাহলে তুমি প্রশ্নটা যেভাবেই আসুক না কেন, একবার দুইবার খুব পড়া থাকলে তুমি ওটা তখন লিখতে পারবা নিজের মতো করে। আর 4th ইয়ারে এসে কিন্তু কেউই তোমার রাইটিংটা কতটুকু তুমি পারফেক্টলি সেন্টেন্স বাই সেন্টেন্স ইয়ে করে লিখেছো নোট গাইড থেকে, এটা কিন্তু কোনো টিচার চেক করবে না। টিচার চেক করবে একটা রাইটিং এর ভেতর থেকে মেইন কথাগুলো নিয়ে তুমি তোমার মতো করে বানিয়ে লিখতে পেরেছো কিনা। যারা এটা করে তারা মার্কস বেশি পায়। কারণই হচ্ছে তোমার 4th ইয়ার মানেই এখানে তোমার নিজস্ব একটা আত্ম উপলব্ধি থাকবে, যেটা পড়ছো সেটা সম্পর্কে তোমার নিজস্ব একটা উপলব্ধি থাকবে, এবং সেই উপলব্ধিটাই তুমি লিখছো, তার মানে তুমি ভালো মার্কস পাচ্ছ এবং অলরেডি এই পড়াটাও বুঝেছো। টিচাররা এটাই দেখে, গুড টিচার যারা তারা এটা দেখে। আচ্ছা, আর কারো কিছু বলার থাকলে বলো। নেক্সট কি বৃহস্পতিবার ক্লাস হবে আমাদের? নেক্সট আজকে কি বার? আজকে, হ্যাঁ, বৃহস্পতিবার ক্লাস হবে, বৃহস্পতিবার একই সময়ে। আর ম্যাথিউ আর্নল্ড এখানেই শেষ, ম্যাথিউ আর্নল্ড নিয়ে আর আলোচনা করব না। নেক্সট আরো একটা নতুন আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব। নতুন এরপরে স্যার এই কোশ্চেন গুলার সাথে যে মানে কোটেশন গুলো দিব ওগুলো একটু বলে দিলে ভালো হতো। কোটেশন আর গুলো, এই সেট সাজেশনে আছে এটা তোমাদের নোট গাইড থেকে নিতে হবে Explanation- কোটেশন গুলো। স্যার এক্সপ্লেনেশন যেগুলো আছে সেট সাজেশনে ওগুলার যদি ওইটাই একটু ওইটাই হ্যাঁ, মানে ওইটাই হচ্ছে কোটেশন। এক্সপ্লেনেশন যেগুলো আছে সেগুলাই তুমি কোটেশন হিসেবে ইউজ করতে পারো। যেমন টাচ স্টোন মেথড, টাচ ঠিক আছে, স্টোন স্যার, মেথড next সম্পর্কে টাচ স্টোন এই শব্দটা কোন জায়গায় ব্যবহার করেছেন, কোন লাইনে, সেটাই তোমরা ইউজ করতে পারো, তাহলেই হয়ে যাবে। আর নেক্সট দিনে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, দেখি তো আমি তোমাদের কি কি আছে। আচ্ছা, মেটাফিজিক্যাল পোয়েট সম্পর্কে এটা পড়ি আমরা, এটাই তো সেকেন্ডে আছে। তো এটা পড়ি। আছে টোটাল কয়টা? আছে 4টা, 4 দুগুণ 8টা, ও প্রতিটা থেকে 2টা করে আসবেই, তাই তো? আচ্ছা, তাহলে তো আমরা 2টা 3টা পড়ে কমন পেয়ে যাব। যে নিজেকে হয়তো ভাবছো যে আমার জন্য খুব কঠিন বা আমার জন্য এত পড়া সম্ভব না, তো সে কিন্তু এই ধরনের রিস্ক নিতে পারো। যেমন ম্যাথিউ আর্নল্ড থেকে টাচ স্টোন মেথড, এটা আসবেই তোমাদের জন্য, এবং বাকি অন্য আরেকটা। এভাবে 4টা থেকে এরকম হয়তো দেখা যাচ্ছে যে যদি আমরা খুঁজি তাহলে দেখা যাচ্ছে 5টা আমরা এরকম পেয়েই যাব। 10টা কোশ্চেন যদি আমরা রিসার্চ করি তাহলে দেখা যাচ্ছে 5টা এরকম পেয়ে যাব, যে 5টার ভেতরে 4টা আসবেই, বা 6টা বা 7টা পড়লেই 5টা কমন পড়ে যাবে, এরকম কিন্তু আমরা পেয়ে যাব। আচ্ছা, স্যার। নেক্সট দিনে তাহলে আমরা এই টি.এস. এলিয়টের মেটাফিজিক্যাল পোয়েট সম্পর্কে এটা নিয়ে আমরা আলোচনা করব। তো ঠিক আছে, তোমাদের আর কিছু কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, থ্যাংক ইউ। আমি তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমরা বেশ কয়েকজন জয়েন করেছো। আজকে সেকেন্ড ইয়ার আমাকে ফাঁকি দিয়েছে, সেকেন্ড ইয়ার মাত্র মনে হয় 4জন কি 5জন ছিল, যদিও ওদের গ্রুপে প্রায় কতজন আছে,
70-80 জনের মতো আছে। তোমাদের গ্রুপে তো 50+, ওদের 70-80 জনের মতো আছে, কিন্তু ওরা আজকে মাত্র 4-5 জন ছিল আর কি। এবং রেকর্ড করা আছে, সমস্যা নেই, সবাই দেখতে পাবে, তোমাদের এখানেও সবাই দেখতে পাবে। সো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আমার একটা কলও এসেছে, গুরুত্বপূর্ণ কল, নেক্সট দিনে কথা হবে। আচ্ছা, আচ্ছা, আল্লাহ হাফেজ।